সুপ্রিয় সুধী, অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিজয়ের মাস, এই বিজয়ের মাসে আমরা শ্রদ্ধা নিবেদন করি সেই সব অকুতোভয় মানুষদের জন্যে যারা বুকের তাজা রক্ত ঢেলে আমাদের এই বিজয় ছিনিয়ে এনেছিল। বিজয়ের এই মাসে আমাদের প্রত্যয়, আমাদের আকাঙ্ক্ষা হলো এই বিজয়ের 50 বছর পূর্তিতে আমরা সেই সোনার বাংলা দেখতে চাই, আমরা সেই মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই যা চেয়েছিল আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের সেসব আত্মত্যাগকারী মানুষেরা। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমাদের এই সবার জন্য অনুষ্ঠানে। আমরা এবারে যাব জানা অজানা পর্বে। সুপ্রিয় সুধী, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানের জানা অজানা পর্ব। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট লেখক, কবি এবং মানবাধিকার নেত্রী ও অপরাজেয় বাংলাদেশ এর সম্মানিত নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন ওয়াহিদা আপা? জি, ভালো আছি। এটা তো বিজয়ের মাস, আমরা স্বাধীনতার 50 বছর পূর্তিতে দাঁড়িয়ে আছি। এই সময়ে আমাদের দেশের নারী এবং শিশুদের সহিংসতা রোধে আমরা কতটুকু কাজ করতে পেরেছি, আমাদের অর্জন কতটুকু, সে বিষয়ে যদি আপনি বলেন। ধন্যবাদ স্টিলন ভাই। ডিসেম্বর বিজয়ের মাস, বিজয়ের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। সেই সাথে মুজিব শতবার্ষিকী চলছে এবং এই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে আমরা যখন পেয়েছি, এই দেশে আসলে আমাদের নারী পুরুষ সর্বস্তরের মানুষের আত্মাহুতি আছে। তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সাথে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি বলবো যে আমরা স্বাধীনতার প্রায় 50 বছর পার করছি। এই সময়ে আমরা দেখতে চাই যে আমরা কতটা অর্জন করেছি। আমি বিশেষ করে যাদেরকে দিয়ে কাজ করছি বা যে এলাকায় আমি কাজ করি, সেটা হলো শিশু কিশোররা, শিশু কিশোর যুব সমাজ। তো এই মুহূর্তে আমি বলবো যে বাংলাদেশের জন্য শিশু কিশোর যুব সমাজের জন্য বিনিয়োগ করার বা বিশাল বড় কর্মযজ্ঞ করার সবচেয়ে বড় সময়। কেননা তারাই কিন্তু একদিন শিক্ষিত হয়ে, দক্ষ হয়ে, উৎপাদনক্ষম নাগরিক হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারাই অবদান রাখবে। তো সে জায়গায় আমি বলবো আমাদের অর্জন হচ্ছে আমরা শিশু অধিকার সনদ পেয়েছি। আমরা বঙ্গবন্ধুর করা যে শিশু আইন ছিল 1974 সালের, সেটার জন্য আবার নতুন করে আইন পেয়েছি, শিশু আইন। আবার শিশুদের জন্য কিছু নীতিমালা করা হয়েছে, আবার কিছু কিছু আইন এখনো কিন্তু প্রক্রিয়াধীন আছে পরিপূর্ণ রূপ পাওয়ার ক্ষেত্রে। আশা করছি সেটা আমরা পেয়ে যাব। কিন্তু এর পাশাপাশি আমরা যে জায়গাটাতে আমরা আটকে আছি, সেটা হলো যে বাংলাদেশের শিশুদের জন্য আলাদা করে কোনো কিন্তু মন্ত্রণালয় নাই। এবং শিশুদের জন্য যখন আমরা কথা বলি, তখন প্রায় 25টা মন্ত্রণালয় আছে, 23টা কেউ বলে। আবার আমরা হিসাব করে দেখেছি যে 15টা মন্ত্রণালয় একদম সরাসরি ভাবে জড়িত, কিন্তু এককভাবে শিশুদের কোনো অধিদপ্তর নাই বা শিশুদের জন্য কোনো মন্ত্রণালয় নাই। সে কারণে কিন্তু আমরা সারা বাংলাদেশের, বিশেষ করে শিশুদের নিয়ে, শিশু কিশোরদের নিয়ে আমরা যারা কাজ করি, তারা সব সময় সরকারের কাছে এই দাবিটা করে আসছে। আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা এটা, আমাদের প্রত্যাশার জায়গাটা এটা, এবং আমাদের অন্তর থেকে চাওয়ার জায়গাটা এটা যে আমরা বাংলাদেশকে শিশু বান্ধব বাংলাদেশ হিসাবে রোল মডেল বিশ্বে দেখতে চাই। এবং সেটা করার জন্য শিশুদের একটা অবকাঠামো দরকার, যেটাকে আমরা অধিদপ্তর বলছি, সেটা আমরা চাই। আপনার এই যে নতুন যে প্রস্তাবটি আপনি উত্থাপন করেছেন যে শিশুদের জন্য একটি আলাদা মন্ত্রণালয় অথবা একটি অধিদপ্তর, নিশ্চয়ই সেটি আমাদের সরকার বিবেচনা করবেন এবং এটা খুব গুরুত্বপূর্ণ প্রস্তাব। কেননা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় একটি আছে, কিন্তু সেখানে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে নারীরাই বেশি সেখানে প্রাধিকার পায়, শিশুরা তখন গৌণ হয়ে যায়। সুতরাং আমি মনে করি একটি আলাদা অধিদপ্তরও যদি আমরা করতে পারি, তাহলে শুধু শিশুদের নিয়ে কাজ করার ক্ষেত্রে একটা বড় অগ্রগতি হবে বলে আমি মনে করি। আমি সদস্য সরকারকে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করব। আর একটি বিষয়, যে আপনি যে অর্জনের কথা আমি বলছিলাম, আপনার সংগঠন অপরাজেয় বাংলাদেশ দীর্ঘদিন থেকে এই বিষয়ে কাজ করছে। আপনার অর্জন যদি আপনি আমাদের সংক্ষেপে বলেন। আমি মনে করি যে অপরাজেয় বাংলাদেশের বিশাল
একটা ক্ষেত্র আমরা তৈরি করতে পেরেছি শিশুদের জায়গায়। বিগত 25 বছর ধরে যেহেতু আমরা কাজ করছি, প্রায় 20 লক্ষ পথ শিশু বা সুবিধা বঞ্চিত শিশু এবং 35 লক্ষ দুস্থ নারী বা আহ, শহরতলি বস্তির মায়েদের জন্য আমরা কাজ করতে পেরেছি, যাদেরকে আমরা অনেকাংশেই স্বাবলম্বী করে সমাজে প্রতিষ্ঠিত করেছি। আমরা বাংলাদেশে প্রথম পৃথিবীর মধ্যে 1098 চাইল্ড হেল্পলাইন, যেটা একদম টোল ফ্রি, সম্পূর্ণভাবে টোল ফ্রি, কোনো পক্ষকেই টাকা দিতে হবে না, যেটা আমরা শুরু করেছি 2009 সালে এবং বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এখন ওটা কিন্তু তাদের তত্ত্বাবধানে চলছে। আর একটা হলো যে আমরা 10 টাকা দিয়ে, মাত্র 10 টাকা দিয়ে আমাদের কর্মজীবী শিশু এবং পথ শিশুদের জন্য যেসব মূল স্রোতধারার ব্যাংক আছে, সেই ব্যাংকগুলোতে কিন্তু আমরা শিশুদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছি। এটা আমাদের জন্য একটা বড় অর্জন। আমাদের শিশুরা, সুবিধা বঞ্চিত শিশুদের যে কর্মযোগ্য এবং যে কর্ম পদ্ধতি, সেটা সারা বাংলাদেশে সরকারি এবং বেসরকারি ভাবে অপরাজেয় বাংলাদেশের পথ শিশুদের জন্য যে কর্ম পদ্ধতি, সেটাকে কিন্তু অনুকরণ করা হচ্ছে এবং পৃথিবীর প্রায় 17টা দেশ এটা অনুকরণ করছে। আমাদের পথ শিশুরা সার্কের মতো প্রতিষ্ঠানগুলোর বোর্ড মেম্বার হিসাবে নির্বাচিত হয়েছে এবং আমাদের শিশুদের অংশগ্রহণের পাঠ্য বিভিন্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গুলোতে পড়ানো হচ্ছে এবং আমাদের শিশুদের জন্য যে কাজ আছে সেটার প্রত্যেকটাকে আমরা মডেল তৈরি করছি, যাতে করে এই মডেলগুলো বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের বাইরের যে সার্ক কান্ট্রি গুলো আছে সেই কান্ট্রি গুলো ব্যবহার করতে পারে। তো সেই জায়গায় আমি মনে করি এখন আমরা কি চ্যালেঞ্জ গুলো মোকাবেলা করছি। এই চ্যালেঞ্জ গুলো হচ্ছে, এক হলো আমরা মাইক্রো ক্রেডিট করি না, সেজন্য আমরা যেটা সাফার করছি সেটা হলো অর্থনৈতিক একটা যে সহযোগিতা দরকার আছে সেটা একটু সংকুচিত হয়ে এসেছে, সেটা একটা বিষয়। আর একটা হলো যে মানুষের যে মানসিকতা, শিশুদের প্রতি মানুষের যে দৃষ্টিভঙ্গি, সবাই মনে করে শিশুরা তো শিশুরা তো বড় না, ভোটার না, সে কারণেই কিন্তু আজ পর্যন্ত তাদের যে জন্ম নিবন্ধন পদ্ধতি সেটাকে সহজীকরণ করা হয়নি, একদম এটাকে ফুল ফ্রি করা হয়নি। জাস্ট আপনি ভেবে দেখেন, যদি এই শিশুরা সবাই ভোটার হতো তাহলে কিন্তু সবাইকে আমরা ভোটার লিস্ট করে দিতাম এবং একটা করে ন্যাশনাল আইডি কার্ড আমরা দিয়ে দিতাম। তো সেই জায়গায় আমি মনে করি এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জের জায়গা। আর একটা জায়গা হলো যে আমরা যে আইনগুলো করেছি, শিশুদের জন্য আইন, শিশুদের জন্য সনদ, এসডিজি গোল্ড, যতগুলো নীতিমালা আছে সেগুলো কিন্তু শিশুদের জন্য, যখন শিশুরা গুম খুম বা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছে, তারা কিন্তু ন্যায্য বিচার বা দ্রুত বিচারের আওতায় আসতে পারছে না। যাদের অর্থনৈতিক অবস্থা ভালো তারা পারে, কিন্তু যারা দুস্থ, সুবিধা বঞ্চিত, তারা কিন্তু পারছে না। আর একটা জায়গায় এখনো আমরা একটুখানি দূরত্বে আছি, সেটা হলো মনে করেন যে ক্লাইমেট চেঞ্জের কারণে শিশুদের যে ক্ষতি হচ্ছে, আপনারা জানেন বায়ু দূষণের কারণে শিশুদের যে ক্ষতি হচ্ছে, আমরা মোস্টলি পাই যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, যে শ্বাসনালীতে বাচ্চাদের যে ইনফেকশন হয়, সেটা কিন্তু রোগীর অনেক সংখ্যা এখন আমাদের প্রোগ্রামের ভিতরে বাড়ছে, এটা একটা। আবার এদিকে আপনার মনে করেন যে যারা চর অঞ্চলে আছে, যারা বিভিন্ন ধরনের দূরে বস্তিতে আছে, যারা চিটাগং হিল ট্রাক্সে আছে, তো এদেরকে, অটিস্টিক শিশুদেরকে এবং যারা ডিসেবিলিটি নিয়ে আছে, আর এখন তো আমাদের এটার সাথে অনেক বড়ভাবে যুক্ত হয়েছে রোহিঙ্গাদের শিশু এবং তাদের সুরক্ষার বিষয়টি। তো আমি মনে করি এই দিকগুলোতে আসলে আমাদের খুব সুষ্ঠুভাবে পরিকল্পনা করতে হবে। চমৎকার, আমরা অব্যাহত অবশ্যই রাখতে চাই এবং আপনার যে সামনে এগোবার যে পদ্ধতি এবং যেভাবে আপনি কাজ করছেন সেটি প্রশংসনীয়। আমি আপনাকে এক কথাই শুধু বলবো যে আপনার যে আমাদের সবার উদ্দেশ্যে, সেই সব নারী, শিশু এবং জনগণের উদ্দেশ্যে, আমাদের দেশের মানুষের উদ্দেশ্যে এক কথায় যদি আপনার কথাটা শেষ করেন। বিজয়ের মাসের শুভেচ্ছা জানাই, আর বাংলাদেশকে শিশু বান্ধব বাংলাদেশ করতে সবার অংশগ্রহণ চাই। বাহ, অসাধারণ। অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু, আপনাকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে, ভালো থাকবেন। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানের ভালোবাসার রং পর্ব। এ পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট লেখক, কলামিস্ট এবং আমাদের একজন
প্রিয় প্রকাশক খান মাহবুব, কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন মাহবুব ভাই? করোনা প্যান্ডামিক এখনো সুস্থ আছি, এটাই ভালো, এটাই সবচেয়ে ভালো। একজন লেখকের জন্য হচ্ছে বড় সুসংবাদ আর নেই। নিশ্চয়ই আমাদের দেশের অনেক কবি সাহিত্যিকরা প্যান্ডামিক সিচুয়েশনে আক্রান্ত হয়েছেন, অনেকে ইন্তেকাল করেছেন। আমরা সবার যারা ইন্তেকাল করেছেন তাদের সকলের জন্য আমরা মাগফিরাত কামনা করি, দোয়া চাই। এখন সবচেয়ে বড় যে বিষয় সেটি হচ্ছে বাংলা একাডেমি বইমেলা। আপনি একজন প্রকাশক এবং লেখক, এই বইমেলাটি কি অবশেষে হচ্ছে? বাংলা একাডেমি প্যান্ডামিক সিচুয়েশন বিবেচনায় প্রকাশকদের কাছে কিভাবে মেলাটা আসলে একটা রিশিডিউল করা যায় সেভাবে একটা রিশিডিউল হবে, এবং সেইভাবেই আমরা চেষ্টা করছি যে করোনাকাল বিবেচনায় মেলাটা কিভাবে, হয়তো ফেব্রুয়ারির প্রথম দিকে শুরু করা যাবে না, কারণ জীবন এবং জীবিকা দুটো একসাথে যুক্ত, তার সবার আগে জীবন। কাজেই সে বিষয়ে এই লোড ম্যানেজমেন্টটা কীভাবে করা যায় সেটা আসলে একটা আলাপ আলোচনার ভিত্তিতে আমরা করতে, এবং আমরা আশা করি হোপফুলি যে একটা ফিজিক্যাল মেলায় হয়তো হবে শেষ পর্যন্ত, এবং সেটা হয়তো একটু শুরুতে না হয়ে ফেব্রুয়ারির অবস্থা বিবেচনা একটু পরে হবে, সে নিয়ে আমাদের মধ্যে আলোচনা করছে, এবং আমরা খুবই আশাবাদী বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন লেখক আপনি, তো আপনার এবার কি বই প্রকাশ পাচ্ছে? এবার করোনা প্যান্ডামিকে আসলে আপনি জানেন যে বইমেলাটা নিয়ে নানা দোলাচাল ছিল, এবং মানুষ যদিও অনেক সময় ঘরে থেকেছে, কিন্তু মানুষের সৃজন কর্মগুলো অনেক স্কুইজ হয়ে গিয়েছিল। মানুষ জীবন জীবিকার একটা দোলাচলের মধ্যে আতঙ্কে ছিল। এইভাবে আসলে সৃজন কর্ম, আপনি নিজেও যেহেতু দেশের একজন খ্যাতিমান লেখক জানেন যে সৃজন ওইভাবে বিস্তার হয় না। তবু আমার 2টো বই বা 3টা বই এই মেলাতে আসবে। একটা হচ্ছে করোনা প্যান্ডামিক নিয়ে আমি অনেক লেখালেখি করেছি। প্যান্ডামিকে আসলে এখানে ইম্প্যাসিভ দেওয়া হচ্ছে আসলে প্যান্ডামিকটা খুবই আমাদের জন্য একটা বিপর্যয় নিয়ে এসছে, কিন্তু এর মধ্যেও নানান ধরনের মানুষ ধান্দা ফন্দি ফিকির করেছে করোনাকে পুঁজি করে। সেটা একটা বড় বিষয় যে এইটার মধ্যে মানুষের এরকম থেকে শুরু করে এমন কিছু নেই, স্বাস্থ্যখাত থেকে শুরু করে মানুষের যে মানে এবং জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়া, এরকম একটা অবস্থায় মানুষের উচিত ছিল সবাই সবার প্রতি সহমর্মী হওয়া, কিন্তু সেটা কিন্তু হয়নি। একটা বৈশ্বিক দুর্যোগে যেরকম সবাই ঝাঁপিয়ে পড়ে এটার প্রতি রিভেন্স নেওয়ার জন্য যে ধরনের, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই হয়নি। এর জন্য এই বিষয়গুলো নিয়ে একটা ভিন্ন প্রেক্ষাপটে যে এই দুর্যোগটাকেও মানুষ যে পুঁজি করতে পারে, এবং মানুষের মানবিকতা, মানুষের বোধের জায়গাটা কোথায় এসছে সেই জিনিসটাই তুলে আনার চেষ্টা। এরই সূত্র ধরে আপনি জানেন যে আমরা নারী এবং শিশুর প্রতি যেন সহিংসতা না হয় এ বিষয়ে আমরা সবসময় সচেতন, এবং আমার অনুষ্ঠানের মধ্য থেকে সে বিষয়ে অনেক আলোচনা এই আজকেও হচ্ছে। তো একজন লেখক হিসাবে আপনি নারী এবং শিশুর প্রতি যে সহিংসতাটা হচ্ছে প্যান্ডামিকের মধ্যে, সেটা আপনি কিভাবে দেখেন? এই করোনা প্যান্ডামিকে কিন্তু আপনি দেখবেন যদি পরিসংখ্যানে দেখা যায় যে নারী এবং শিশুর প্রতি সহিংসতা বেড়েছে, এবং বিশেষ করে নারীদের প্রতি যে আজকের আইন সালিশ কেন্দ্রের একটা পরিসংখ্যানে গিয়েছে যে ধর্ষণই হয়েছে প্রায় 1000-এর মতো। এবং সবচেয়ে দুর্যোগের এবং বড় একটা উদ্বেগের কারণ হচ্ছে ইদানিং যেটা হচ্ছে যে এটা হচ্ছে গ্রুপ করে সংঘবদ্ধ ধর্ষণ, এটা হয়েছে প্রায় 200-এর উপরে, এবং ধর্ষণের কারণে প্রায় মারা গেছে হচ্ছে 50 জনের মতো। এই যে ব্যাপারগুলো নতুন আঙ্গিকে, এবং যেটা আরও সমাজের জন্য বিধ্বংসী একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, বিপর্যয়কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেটা কিন্তু নতুন করে ভাবনার বিষয়। করোনায় এমনিই মানুষের নাকাল দশা, নানাবিধ জীবন জীবিকার থেকে শুরু করে মানুষের দুর্যোগের শেষ নেই। এর মধ্যে কিন্তু এই যে সামাজিক দুর্যোগের মধ্যে অমানবিক বিষয়গুলো, এমনি তো নারী এবং শিশুরা, আমরা সভা সমিতিতে যেভাবেই বলি না কেন সমাজে, কিন্তু বাস্তবিক অর্থে নির্যাতন পারিবারিক পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে, এবং নানানভাবে এদের প্রতি এক ধরনের সমঅধিকারের কথা বললো, বাস্তবিক অর্থে সেটা কিন্তু প্রায়োগিক অর্থে নেই। কিন্তু সেক্ষেত্রে আবার তাদের প্রতি যে নির্যাতন, এবং আপনি একটা জিনিস ভেবে থাকবেন যে ইদানিং ধর্ষণের মধ্যে যে বিষয়টা আসছে, যৌন আকাঙ্ক্ষার চেয়ে বেশি হচ্ছে ক্ষমতার প্রয়োগ। এইটা কিন্তু সমাজের ভিতর থেকে একটা নতুন অপশক্তি, এইটাও কিন্তু একটা বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই যে আপনি বইকে ভালোবাসেন, এই যে আপনি মানুষকে ভালোবাসেন, একজন লেখক হিসেবে দেশ নিয়ে ভাবছেন, দেশকে ভালোবাসেন, আপনার নিশ্চয়ই ভালোবাসার রং আছে, সেই রংটা কি? সেই রংটা তো অবশ্যই সোনালি এবং সবুজ। তবে এই রংটা তো আসলে রূপক অর্থে আমি আসলে চাই যে মানুষগুলো আসলে আমরা সবার প্রতি সবাই সংবেদনশীল থাকবো, বন্ধনে থাকবো। এখন যুক্ততার সময় আমরা বিযুক্ত হব না, সবাই সবাইকে যুক্ত করে রাখবো, তবেই আসলে আমাদের অগ্রায়ণ, সেটাই হবে ভালোবাসার রং। সেটাই হচ্ছে আসলে ভালোবাসার রূপক অর্থের যে রংটা, সেটাই আসলে মূলটা। আমরা এবারে যাব আবৃত্তিতে। আমাদের বিজয়ের এই মাস অসংখ্য কবি সাহিত্যিক তাদের প্রাণের বর্ণমালা দিয়ে, তাদের হৃদয়ের উচ্চারণ দিয়ে
এই মাসকে অভিষিক্ত করেছেন। চলুন আমরা একটি আবৃত্তি শুনি। আমার পরিচয় লিখেছেন সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি। চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে। এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে। এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে। আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের। কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গে। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস। অস্ত্রেও শান দিয়েছি, যেমন শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজায়েছে বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ? আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান? তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। শুধু দর্শক, আপনারা দেখছেন অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠান। আমরা আবৃত্তি শুনলাম, এবারে যাব সাম্প্রতিক ভাবনা পর্বে। প্রিয় দর্শক, এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানের সাম্প্রতিক ভাবনা পর্বে আজকে উপস্থিত আছেন আমাদের ডিএমপির সম্মানিত উপপুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিন। এর বাইরেও তার একটি পরিচয়, তিনি আমাদের সামাজিক নানা বিষয় নিয়ে প্রবন্ধ লিখে থাকেন এবং তিনি একজন বিশিষ্ট লেখক। আমি ফরিদা ইয়াসমিনের সঙ্গে কথা বলছি। কেমন আছেন ফরিদা আপা? হ্যাঁ, ধন্যবাদ। ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আছি ভালো। আপনি নিশ্চয়ই জানেন, যেহেতু আপনি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি আছেন। আমরা জানি যে প্যান্ডামিক সিচুয়েশনে এই সুযোগে অনেক দুষ্কৃতকারী যারা নারী এবং শিশুর প্রতি বেশ সহিংস হয়ে উঠেছিল, সাম্প্রতিককালে সেটা আমরা কম দেখতে পাচ্ছি। তো আমার কথা হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে, এই নির্যাতনকারীদের বিরুদ্ধে কতটা সক্রিয় হতে পারে, তাদের সক্রিয় হওয়ার সুযোগ কতটা, এবং আপনারা কিভাবে কাজ করেন? যে নারী এবং শিশু যখন নিপীড়ন এবং নির্যাতনের শিকার হয় এবং হওয়ার আগ মুহূর্তে যে কতগুলো প্রিভেন্টিভ মেজারমেন্ট আছে, সেখানে আমাদের সক্রিয় হওয়ার অনেক সুযোগ আছে এবং আমরা অলরেডি ইনভলভ হয়ে কাজ করছি। মূলত আমাদেরকে আইনকে বেস করে কাজ করতে হয়। তারপরেও আমরা পুলিশ ডিপার্টমেন্ট নারী এবং শিশুর নির্যাতন প্রতিরোধের জন্য কতগুলো আমাদের নিজস্ব পন্থা আছে। সে পন্থাগুলোর মধ্যে আমি প্রথমেই বলবো যে আজ থেকে 12 বছর আগে আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টার নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এবং গভর্নমেন্টের সাপোর্টে এটা যাত্রা শুরু করে, এবং তাকে বেস করে এখন সারা বাংলাদেশে আরো 8টা
ভিকটিম সাপোর্ট সেন্টার আছে, এবং নারী এবং শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য আমাদের, আপনি জানেন যে ফিল্ড লেভেলে 64টা জেলা আছে, এবং 64 জেলার যে ডিস্ট্রিক্ট কমান্ডিং পোস্ট বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তাদের নিজের তাগিদে ওরা কিন্তু নিজস্ব ব্যবস্থাপনায় এই প্রতিরোধ ঠেকানোর, মানে এই সহিংসতা ঠেকানোর জন্য তারা একটা প্রতিরোধের ব্যবস্থা করছে, এবং তাদের মধ্যে ভিকটিম সাপোর্ট সেন্টার আছে। দ্বিতীয়ত, আপনি জানেন যে আমাদের 999 একটা ভালো কমিউনিকেশন সিস্টেম আছে, এবং সারা বাংলাদেশ থেকে 999-এ যে কেউ নক করলে আমরা তাৎক্ষণিকভাবে পেট্রোল পুলিশ, বিট পুলিশ বা যে পুলিশ যেভাবে রেডি আছে তাদেরকে আমরা রেস্কিউ করি, বা সেখানে আমরা রেসপন্স করি, রিয়াক্ট করি, রেস্কিউ করি, এই সব ব্যবস্থা আছে। তৃতীয়ত হচ্ছে আমাদের বিডি পুলিশ হেল্পলাইন। হ্যাঁ, এটা ওয়েবে দেওয়া আছে, এবং কেউ যদি ওখানে আপনার কোনো তার মনের কথা বা সে তাৎক্ষণিকভাবে হেল্প চায়, সেখানেও আমরা কিন্তু রেসপন্স করছি, রিয়াক্ট করছি, রেস্কিউ করছি। তারপর আপনি জানেন যে ইদানিং এই নভেম্বর মাসের 16 তারিখে আমাদের বর্তমান আইজিপি স্যার যে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন এর প্রথম একটা ফেসবুক খুললেন, এবং আপনি অবাক হবেন যে ওই দিন 48 আওয়ার্সের মধ্যে 961 জন সাথে সাথে হেল্প সিক করেছে। তারপর আমাদের আছে প্রত্যেকটা পুলিশ স্টেশনে রিমোট গুলা একটু শুরু হতে যাচ্ছে, এটা আমাদের মুজিব বর্ষের একটা নতুন আমাদের স্ট্র্যাটেজি, যে আমরা যেখানে ছিল সেটা আছে, এবং আরো নতুন করে আমরা শুধু নারী পুলিশ কর্তৃক সারা বাংলাদেশে পুলিশ স্টেশনগুলোতে নারী, শিশু এবং ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জড যে মানুষ এবং এল্ডারলি পিপলদের জন্য আলাদা হেল্প ডেস্ক শুরু করেছি। তারপর হচ্ছে যে আপনি জানেন যে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা, উইমেন এন্ড চিলড্রেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি, ওয়েলফেয়ার মিনিস্ট্রি এবং এর সাথে অন্যান্য মিনিস্ট্রি যে ইনভলভ, তাদের সাথে আমরা কোঅর্ডিনেশন, কোঅপারেশনের ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি। এগুলো আমাদের গভর্নমেন্ট থেকে এবং নিজস্ব ব্যবস্থাপনা করছি। আপনি একজন উপপুলিশ কমিশনার নারী, আপনার একটা স্বপ্ন আছে এই পুলিশ বাহিনীতে। আপনার স্বপ্নটা যদি আপনি সংক্ষেপে বলেন, তারপরেই আমরা আপনার কাছ থেকে বিদায় নেব। অফকোর্স, যে আমি পুলিশে কিন্তু ফার্স্ট হয়ে দিয়ে এসেছি। আমি খুবই একটা রিমোট ফ্যামিলির মেয়ে, তবে আমরা সবাই এডুকেটেড। আমার ভাই পুলিশে জয়েন করার সাহস পান না, উনি বাইরে চলে গেছেন। আমি ফার্স্ট চয়েস, আমার ব্যাচের মেয়েদের মধ্যে কিন্তু আমি ফার্স্ট চয়েস দিয়ে এসেছি। আমার সেই সাহসিকতা বা একাগ্রতা, সাধনা বা কনফিডেন্সটুকু ছিল। আমি নারী হিসেবে নারীদের সাথে আমি অবশ্যই আছি, এবং আপনি জানেন যে আমি ভিকটিম সাপোর্ট সেন্টারে দীর্ঘদিন কাজ করেছি, এবং আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডও কিন্তু তাই। আমি দেশে বিদেশে যে ছোটখাটো পড়ালেখাগুলো করে এসেছি সেটাকে বেস করে, এবং আমি এগুলো বেস করে লেখালেখি করছে। আমি চাই যে যতদিন আমি গভর্নমেন্টের সাপোর্টে থাকবো, আমার জীবন এবং আমার প্রফেশনালিজম যেন তাদের জন্যই ডেডিকেটেড হয়, এবং আফটার মাই জব যদি আমার শক্তি, সামর্থ্য, মেধা থাকে, তাহলে আমারও ইচ্ছা আছে আমি তাদের জন্য স্পেশালি কিছু করব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। বিজয়ের এই মাস আবারও স্মরণ করছি আমাদের অকুতভয় সন্তানদের, সেই সব বীরদের যারা বুকের তাজা রক্ত ঢেলে এই দেশকে স্বাধীন করেছিল। মনে পড়ছে শামসুর রহমানের সেই বিখ্যাত কবিতা, তাদের বুকের উপর সূর্যের চুমু ঝরে, পড়ে নক্ষত্রের ছায়া, বাংলাদেশ গান গায় অক্ষয় শোণিতের। আমরা আজীবন অক্ষয় শোণিতের গান করব, আমরা দেশের গান করব, ভালোবাসার গান করব, এবং এই গানের ভিতর দিয়েই আমরা উজ্জীবিত হব, এবং আমরা বিজয়ের 50 বছর অতিক্রম করে 100 বছরে গিয়ে দেখব সারা বিশ্বময় বাংলাদেশ।